টানা ৬ দিন ধরে ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা। এতে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যদি এই গতিতে খরচ হতে থাকে তাহলে মাত্র ১০ থেকে ১২ দিনেই তা বিপজ্জনকভাবে কমে যাবে। এই তথ্য শুধু সামরিক বিশ্লেষকদেরই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে চিন্তায় ফেলেছে। ইসরায়েলের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি হলো এর মাল্টি লেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সম্প্রতি ইরানের একযোগে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সেই প্রতিরক্ষা বয়ে ফাঁক ধরা পড়েছে। এতে প্রশ্ন উঠেছে, ইরানের মিসাইল কিভাবে ভেদ করল বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে হামলাগুলোর তীব্রতা বৃদ্ধি পায়। তবে ইরানের কৌশল অত্যন্ত সুচিন্তিত। তারা একাধিক পুরনো ও সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যায়ক্রমে দুর্বল করে দিচ্ছে। এ কৌশলকে বলা হচ্ছে অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার বা ক্ষয়কারী যুদ্ধ, যার লক্ষ্য হল শত্রু শক্তি ও সম্পদকে দীর্ঘমেয়াদে নিঃশেষ করা। ইরান মনে করছে, ইসরায়েল যদি প্রতিটি হামলায় লক্ষাধিক ডলার ব্যয়ে প্রতিক্রিয়া জানায় তাহলে সে কৌশলগতভাবে পিছিয়ে পড়বে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে ১০ থেকে ১৫টি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যার মধ্যে রয়েছে থার্ড। প্রতিটির দাম অন্তত $১২ মিলিয়ন। অন্যদিকে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-১ তৈরিতে খরচ হয় মাত্র $২ লাখ। একটি ফাত্তা-১ প্রতিরোধে ইসরায়েলকে প্রায় $১৪৪ মিলিয়ন খরচ করতে হচ্ছে, যা অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদে অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা জোরালো হচ্ছে। ওয়াশিংটন পোস্ট আশঙ্কা প্রকাশ করছে, ইরান যদি এই হারে হামলা চালিয়ে যায় তাহলে ২ সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং তারা ইরানের আরও উন্নত সলিড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অসহায় হয়ে উঠবে। তবে যুক্তরাষ্ট্র যদি সরাসরি সামরিক হস্তক্ষেপ করে তাহলে পরিস্থিতির গতিপথ পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে। সে অনুযায়ী ওয়াশিংটন ইসরায়েলি স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বেশ কয়েকবার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এমনটি যদি হয়ে থাকে তাহলে এটি শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয়, বরং এক বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকেও এগোতে পারে বলে মনে করছেন সমরবিদরা। ইসরায়েল গত শুক্রবার ইরানে একাধিক বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করে। ইসরায়েলের তথ্যমতে বেশিরভাগ হামলা প্রতিহত করা হলেও কিছু ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সামরিক সদর দপ্তর কিরিয়া এবং একটি মোসাদ গোয়েন্দা কেন্দ্রেও আঘাত হানার দাবি করেছে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা একটি বহু স্তর বিশিষ্ট ব্যবস্থা, যার মূল ৩টি অংশ হল রাডার সিস্টেম, যেটি শত্রুর মিসাইল বা ড্রোন শনাক্ত করে। ২ নম্বর হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, টার্গেট বিশ্লেষণ করে কোনটি গুলি করে নামানো হবে তা নির্ধারণ করে। ৩য় নম্বরে হলো ইন্টারসেপ্টর লঞ্চার, যেটি ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রু অস্ত্র ধ্বংস করে। সাধারণত একটি লক্ষ্যবস্তু ধ্বংসে 2টি ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করা হয়। আয়রন ডোম ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু, কিন্তু এটি সম্পূর্ণ ব্যবস্থার শুধুমাত্র একাংশ। আল জাজিরার প্রতিরক্ষা সম্পাদক অ্যালেক্স গ্যাটোপৌলস জানান, এটি মাল্টি টিয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের সবচেয়ে নিচের স্তরের অংশ। এই ডোম আসন্ন রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, তার গতি ও পথ নির্ধারণ করে এবং তা প্রতিহত করে। ইসরায়েল দাবি করে এটি ৯০% কার্যকর। এটি ২০১১ সালে চালু হয়। এটি মূলত স্বল্প পরিসরের রকেট আটকানোর জন্য তৈরি, যেগুলো বড় প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে না। এত গেল স্বল্প পাল্লার রকেট প্রতিরোধ ব্যবস্থা, যা প্রতিদিনকার গাজা বা হিজবুল্লাহর রকেট প্রতিহতের জন্য উপযোগী। এছাড়াও মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহতের জন্য রয়েছে ডেভিড স্লিং। বিমান বা মাঝারি পাল্লার মিসাইল আটকে দিতে রয়েছে বারাকা আর্ট, এবং ইরানি ধরনের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল থামাতে ব্যবহৃত হয় অ্যারো 2 এবং অ্যারো 3।
তবে গোলাবারুদ ও অস্ত্রের মজুদ নিয়ে কোনো প্রশ্নের জবাব দিতে ইসরায়েলি বাহিনী সবসময় অস্বীকার করেছে। 2024 সালে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে অ্যারো-2 ও অ্যারো-3 নামে দুই ধরনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের বিষয়ে জানানো হয়েছে। প্রতিবেদন মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে 1991 সালে অ্যারো ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয় ইসরায়েলে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে ইরাক ইসরায়েলের দিকে রাশিয়ায় নির্মিত অসংখ্য স্কার্ট ক্ষেপণাস্ত্র ছোড়ার পর অ্যারো মিসাইল উৎপাদনের উদ্যোগ নেয় ইসরায়েল। 2017 সালে এটি প্রথমবারের মতো ব্যবহার হয়। অপরদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে অ্যারো-3। এটি 2023 সালে প্রথম ব্যবহার হয়। হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল এটি ব্যবহার করে। এদিকে অ্যারো মিসাইল তৈরিতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তা পায় ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের এত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইরান কিভাবে সেই প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের মোসাদ, বিদ্যুৎ কেন্দ্র সহ কয়েকটি বড় স্থাপনা গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে? বিশ্লেষকরা মনে করছেন ইরান কয়েকটি কৌশল একসঙ্গে প্রয়োগ করেছে। প্রথমত, ব্যাপক আক্রমণ চালিয়ে ইন্টারসেপ্টর শেষ করে ফেলা, যেটি প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থায় সীমিত সংখ্যক ইন্টারসেপ্টর থাকে। একসঙ্গে শত ড্রোন ও মিসাইল ছুঁড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপে ফেলা হয়। এতে অনেক ইন্টারসেপ্টর ব্যবহৃত হয়ে যায় এবং মূল মিসাইলগুলো ফাঁক দিয়ে ঢুকে পড়ে। দ্বিতীয়ত, হাইপারসনিক মিসাইল ব্যবহার। ইরান দাবি করেছে তারা হাইপারসনিক মিসাইল যেমন ফাত্তা-2 ব্যবহার করেছে। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে চলতে পারে এবং এর সঙ্গে থাকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা প্রচলিত পথে না গিয়ে জিগজ্যাগ করে চলতে পারে। ফলে রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোর গতিপথ ঠিকমতো বুঝতে পারে না। ইরানের হোবেজের মতো ক্রুজ মিসাইলগুলো ধীরে চলে, কিন্তু খুব নিচু দিয়ে উড়ে আসে, প্রায় ড্রোনের মতো। ফলে এগুলো সহজে ধরা যায় না। মূলত এগুলো পাইলটবিহীন বিমানের মতো কাজ করে। 4. ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা। ইরান প্রচুর ভুয়া ড্রোন বা মিসাইল পাঠিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে পারে। এতে আসল মিসাইলগুলো ফাঁকি দিয়ে অনায়াসে ঢুকে যেতে পারে। 5. রাডার জ্যামিং ও প্রযুক্তিগত প্রতিরোধ। কিছু ক্ষেপণাস্ত্রের রাডার জ্যামিং প্রযুক্তি থাকে, যা রাডারে ধরা পড়ে না। এতে প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে পড়ে। গেটোপোলাস বলেন, এই যুদ্ধ এখন একটি অপচয় ভিত্তিক যুদ্ধ। ইসরায়েল দাবি করছে তারা ইরানের আকাশে প্রভাব বিস্তার করছে, কিন্তু তেহরান থেকে তেল আবিবের দূরত্ব 1000 কিলোমিটার, যেখানে বিমান অনায়াসে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশে জ্বালানি পূরণের সুযোগ পেলেও এতে তাদের বিমান স্টিলথ গুণ হারাতে পারে। সবশেষে প্রশ্ন থেকে যায়, ইরানের হাতে কত ক্ষেপণাস্ত্র আছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো, আর ইসরায়েলের কাছে কতটি অ্যারো-2 ও 3 রয়ে গেছে যার মাধ্যমে তারা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ইরানের প্রযুক্তিগত অগ্রগতি ও কৌশলী আক্রমণ ইসরায়েলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও যে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তা স্পষ্ট। যদিও ইসরায়েল এখনও বেশিরভাগ হামলা প্রতিহত করছে, তবুও পুরোপুরি রক্ষা করতে না পারার ঘটনা নতুন জটিলতা তৈরি করছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে।